ওয়েলকাম টু সৌগতিস ডায়েরি। দুটো মেন মামলা, 10 নম্বর অভিজ্ঞতার, আর এদিকে এক্সপায়ারি অফ প্যানেল। এক্সপায়ারি অফ প্যানেল সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল। এর দুটো দিক রয়েছে। যদি আমি পজিটিভ দিকটা দেখি তাহলে এটাই বলবো যে নিয়োগের বিষয়ে প্রায় আর কোনো বাধাই রইল না। কারণ এই এক্সপায়ারি অফ প্যানেলের যেটা ঘটলো, এটা থেকে 10 নম্বর কী হবে সেটাও বোঝা যাচ্ছে। পজিটিভ দিক এটাই যে নিয়োগের বিষয়ে বাধা রয়েছে না, এবং প্যানেল ক্যান্সেল হওয়া নিয়ে যে বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে বা নিজেরাও যে আমরা আতঙ্কিত হচ্ছি, এই নিয়ে আতঙ্কের কোনো কিছু নেই। নিয়োগ হচ্ছে, প্যানেল ক্যান্সেল হচ্ছে না, এটা একটা পজিটিভ দিক। নেগেটিভ দিক এটাই, এক্সপায়ারি অফ প্যানেল যদি ঠিকঠাক থাকে আর কি, যদি তাদেরকে টেন্টেড হিসেবে পরিগণিত করা হতো, সেক্ষেত্রে অনেক ফ্রেশার সেখানে ঢুকতে পারতো, তাই তাদের ক্ষেত্রে এটা নেগেটিভ। দেখুন, যে কোনো দিকে রায় যখন আসবে তার তো নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকবে। এক একজনের, আমার কাছে নেগেটিভ আপনার কাছে পজিটিভ, অথবা উল্টো যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। এবার এই যে এক্সপায়ারি অফ প্যানেলটাকে ছেড়ে দেওয়া হলো, এখানে এটা বোঝা যায় যে 10 নম্বরও ছেড়ে দেবে। আমি বারবার আমার ইউটিউব ভিডিওতে বারবার বলেছি যে দুটো জিনিসের জন্য প্রবলেম হতে পারে, কিন্তু জটিলতা বা প্রবলেম হলেও শেষ পর্যন্ত কিন্তু এই 10 নম্বর থাকবেই। 10 নম্বর অভিজ্ঞতার যে 10 নম্বর, সেটি ওই আগেই দেবে, এবং ওইটা হিসেবেই মানে ওই সেই 16 ক্যান্ডিডেটদের যতটা সম্ভব বাঁচিয়ে নেবার জন্য যে 10 নম্বর দেওয়া হয়েছিল সেটাই থাকবে, এবং নতুন সরকার এসেও আশা করা যায় তাতে হস্তক্ষেপ করবেন না। এখনও সেটা করেননি, সামনের দিনগুলোতে দেখা যায়। কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে, এক্সপায়ারি অফ প্যানেলের যে সমস্ত যোগ্য টিচাররা ছিলেন তাদের যে আশঙ্কা ছিল সেটি কিন্তু কেটে গিয়েছে, এবং এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আর কোনো সমস্যা নেই, তারা থাকছে। কিন্তু নতুন ফ্রেশার যারা সেই জায়গাগুলোতে ঢুকতে পারতেন, হ্যাঁ, তারা যাচ্ছেন না, তারা সেই সুযোগটা পাচ্ছেন না আর। আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এক্সপায়ারি অফ প্যানেল কাকে বলে। মানে একটা প্যানেল সেটা বেরোনোর 1 বছর বা আরও এক্সটেনশন করলে 6 মাস, প্রায় 1.5 বছর, তার মধ্যে থেকে প্যানেল মানে রিক্রুট করতে হয়। অনন্তকাল পর্যন্ত চলতে পারে না একই প্যানেল থেকে। তো সেই হিসেবে এক্সপায়ারি অফ প্যানেলে যারা যারা ছিলেন তার মধ্যে প্রচুর যোগ্য টিচাররা কিন্তু ছিলেন, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, ঠিক আছে। এবার সবাই তো ওখানে অযোগ্য নয়। দাবিটা ছিল কি, যেহেতু দেখুন দাবি করা যেতেই পারে, এবং সত্যি সত্যি সেই দাবির যদি সারবত্তা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট তো রয়েছে। সেই হিসেবে কিন্তু তাদের দাবিটাও ঠিক ছিল যে হ্যাঁ, এক্সপায়ারি অফ প্যানেল যেহেতু হয়ে গেছে, এদেরকে টেন্টেড হিসেবে পরিগণিত করা কেন হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট এখন আর সেসব কথা শুনতে নারাজ। তিনি সুপ্রিম কোর্ট বলেই দিচ্ছেন যে না, টেন্টেডদের তো আলাদা করে দিয়েছি, তারা তো বসতে পারেইনি, তারা তো মিটে গেছে, এখন যারা রয়েছে এদের মধ্যে আর ওইসব কিছু আর শুনবো না। ওদের তো সত্যি কোনো দোষ নেই। এক্সপায়ারি অফ প্যানেল থেকে যারা যারা চাকরি পেয়েছে, গভর্নমেন্ট তাদের নিযুক্ত করেছে। হ্যাঁ, তাদের মধ্যে যারা টেন্টেড টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের মানে তাদের প্রতি কোনো সহানুভূতি বা সিম্প্যাথি রেখে কথাটা বলছি না, কিন্তু যোগ্য টিচার রয়েছেন, আমার পরিচিত এই যোগ্য টিচার রয়েছেন, তারা আমারই সহকর্মী, তারা আমাদেরই পাশের বাড়ি, ঠিক আছে। তো এরকম অনেকেই রয়েছেন কিন্তু আমাদের। তো সেই হিসেবে কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলটা যদি এ হয়ে খারিজ না হতো তাহলে কিন্তু তারা কিন্তু বিপদে পড়তেন। কিন্তু এই মুহূর্তে আর কোনো জটিলতা হবে না বলে মনে হয়, এবং প্যানেল ঠিক যেমন এগোচ্ছে সেভাবেই এগোবে। সুপ্রিম কোর্ট একটা কথাই বলেছে, যারা দাগি ছিল তাদেরকে বাদ দেওয়া তো হয়েইছে, তারা তো আসেনি এর মধ্যে, তাহলে এদের মধ্যে আবার কিসের ভেদাভেদ? এদের মধ্যে আর কোনো ভেদাভেদ সুপ্রিম কোর্ট করবে না। কে আগে জয়েন করেছে, কে পরে জয়েন করেছে, সে তো এসএসসি জয়েন করিয়েছে, হ্যাঁ, তার নিরিখে এখন আর কোনো কিছু শুনবো না, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এইখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে এটা থেকে দেখুন, আমাদের যে 10 নম্বর একটা অভিজ্ঞতার যে ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু আমাদেরকে আগে থেকে বলে রেখেছে যে মানে মামলার এই গতি প্রকৃতির উপরেই কিন্তু নিয়োগটা ডিপেন্ড করবে। কিন্তু এই এক্সপায়ারি অফ প্যানেল দেখে আমরা বুঝতে পারছি যে 10 নম্বরও কী হতে চলেছে। কী হতে চলেছে, 10 নম্বর যা ছিল, যেভাবে ছিল সেখানে সেভাবেই থাকবে। এই কথাগুলো বললে অনেকে ভাবেন যে আমি পক্ষপাতিত্ব করে কথা বলছি, এরকম আছেন শুভবুদ্ধি সম্পন্ন বা সঠিক বুদ্ধি সম্পন্ন মানুষজন, সেগুলো ভাবেন না, কিন্তু অনেকেই ভাবেন যে আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি। আমি তো বলছি দুটোরই নেগেটিভ, দুটোরই পজিটিভ দিক রয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রেও বলা যায় যে বাকি মামলাগুলোর গুরুত্ব আর প্রায় রইল না বললেই চলে। 10 নম্বর অভিজ্ঞতার যে 10 নম্বরের যে ব্যাপারটা, সেটারও আর কোনো গুরুত্ব রইল না বললেই চলে, ঠিক আছে। তো
সুপ্রিম কোর্টের একটা কথাই যে যা বলার বলে দিয়েছি, যা নির্দেশ দেওয়ার দিয়ে দিয়েছি, কে টেন্টেড নয়, আর কোনো কিছু শুনবো না, টেন্টেডরা বসতে পারিনি, এখন যারা রয়েছে তাদের মধ্যে আর এসব কোনো কিছু আমি আর শুনবো না। হ্যাঁ, স্টে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হয়নি। কোনো বাধা আজকের ডেট পর্যন্ত কোনো বাধা নেই, ঠিক যেভাবে প্যানেল চলছিল সেভাবেই চলবে। 10 নম্বরের যে ব্যাপারটা, এটা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, একটা তো ধারণা পাওয়া যায়, যা ছিল তাই থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে প্রত্যেকটা মানুষ তো নিজের জীবনকে নিয়েই ভাবে। এক্ষেত্রে কি হয় যে এই যে আমি বলছি যে প্যানেল ক্যান্সেল হচ্ছে না, মানে ঠিক যেভাবে চলছে সেভাবে চলবে, এতে আশ্বস্ত হচ্ছেন কারা? যারা 11-12 চাকরি পেয়েছেন, এখনও জয়েন করেননি কিন্তু পেয়েছেন, সেই ইন সার্ভিস হোক অথবা ফ্রেশার হোক। আবার ধরুন অনেকে 19-এর দারুণ স্কোর করে বসে রয়েছেন, তারা চাইছেন যে ইন্টারভিউটা হোক, খুব সুন্দর করে তারা প্রিপারেশন নিয়ে বসে আছেন, ইন্টারভিউটা হচ্ছে না। হ্যাঁ, তারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন না কারা? বা একটু বিপদের মুখে পড়ছেন কারা? যারা 1 নম্বর বা 2 নম্বরে যখন ডাক পায়, তারা হয়তো ভেবেছিলেন এক্সপায়ারি প্যানেলে প্রচুর টিচার যারা 10 নম্বর পেয়েই প্যানেলে জায়গা করছেন বা করবেন, তো সেক্ষেত্রে তারা যদি আউট হয়ে যায় তাহলে আমাদের সুবিধাটা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে প্যানেল ঠিক যেভাবে এগোচ্ছিল সেভাবে এগোবে। ইন্টারভিউ সামনে 9-10-এর 100% হতে চলেছে, এবং এটুকু মাথায় রাখবেন, ইন্টারভিউয়ের মানে ভেরিফিকেশনের শিডিউল দিয়ে দিলে টাইম কিন্তু খুব কম পাবে। এটা আমি প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলি যে 9-10-এর ইন্টারভিউ সামনেই, প্রসেসিং আটকাচ্ছে না, স্টে পড়ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, ইন্টারভিউতে দেরি হচ্ছে নতুন সরকার আসার জন্য, হয়তো পুরনো সরকার থাকলে হয়তো গড়িয়ে টুকটাক করে চলতো, নতুন সরকার আসার জন্য একটু গুছিয়ে নিতে হয়তো সময় লাগছে, কিন্তু এটুকু জানবেন শুরু যখন করবে আগের সরকারের মতো ওই একদিনের শিডিউল দিয়ে আবার 1 মাস পরে কোনো কিছু না, এরকম আর করবে না। খুব তাড়াতাড়ি SLST 2টাকে শেষ করতে চাইবে এবং তারপরে SLST 3-তে হাত দেবে। আমি বলেছিলাম যে একটা নতুন ধামাকা আসতে চলেছে আপার প্রাইমারির জন্য, কালকে সোমবার ছিল, কালকে সোমবারেই আসবে এরকম ভেবেছিলাম, কিন্তু না, আসেনি। কিন্তু তার জন্য মন খারাপ করবার বা অন্য কিছুর কি মানে কোনো দরকার নেই, আপার প্রাইমারি 100% আসছে। কালকে অ্যানাউন্স হয়নি, অন্তত মৌখিকভাবে ভেবেছিলাম যে কালকে হয়তো কি, দেখুন একটা সরকারের বয়স মাত্র 10 দিন, তাকে সমালোচনা করবার বা তার সম্পর্কে কোনো কিছু বলার না, এসব এখনও সময় আসেনি, একদম শিশুলগ্ন একটা সরকারের। তো সেক্ষেত্রে ডিএ নিয়ে, তারপরে পে কমিশন নিয়ে, তারপরে আপার প্রাইমারি কেন দিল না, কালকে কোনো কিছু বললো না, এই সমস্ত কিছু ভেবে এখন লাভ নেই। খুব তাড়াতাড়ি হয়তো দিন 15-র মধ্যেই বা দিন 7-এর মধ্যেই আবার কোনো একটা ঘোষণা শুনবো। প্রত্যেকদিনই সুন্দর ঘোষণা শুনছে এবং তাতে আমরা বুঝতে পারছি যে ভালো কিছুই ঘটছে সবসময়। তো সেই হিসেবে বলবো যে ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের ডেট দিয়ে দিলে আপনারা আর সময় পাবেন না, একদম 100% জেনে রাখুন যে ঝড়ের গতিতে এরপরে কাজ হবে। ঠিক আছে, এটা শুধু আমি নই, যে কোনো ওয়াকিবহাল মানুষ কিন্তু সেটি বলবেন। ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিন্তু জারি রাখুন। আপার প্রাইমারির ভিডিও আগামী কালকে থেকেই আসছে। আমি বলেছিলাম যে একটা অন্তত মৌখিকভাবে কিছু বলবার পরে আমি শুরু করব, কিন্তু না, বহু মানুষ চাইছেন, আমাকে পার্সোনালি ফোন করে চাইছেন যে স্যার ক্লাস শুরু করুন, এবং তারাও সবাই বুঝে গেছেন যে সরকারের গতি প্রকৃতি, নতুন সরকার কিন্তু নিয়োগ চাইছেন এবং নিয়োগ হবে এই বছরেই আপার প্রাইমারির পরীক্ষা হওয়ার চান্স 99.99%। সুতরাং পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে না, আপার প্রাইমারি সামনেই আসছে, তার রেজাল্ট বেরিয়ে রিক্রুটমেন্ট দেখবেন আজকে থেকে 1 বছরের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে টোটালটাই। সেই হিসেবে বলবো আপার প্রাইমারির জন্য একদম রেডি হন। ক্লাস চলে আসছে আগামীকালকে থেকে, প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিকের সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে, এবং SLST 2 যারা রয়েছেন তাদেরকে বলবো ঠিক প্যানেল যেভাবে চলছিল সেভাবে চলবে, কোনো কিছু পাল্টাবে না। প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি রায়ের, প্রত্যেকটি সুপ্রিম কোর্টের প্রত্যেকটি পদক্ষেপের একটা নেগেটিভ দিক থাকে, একটা পজিটিভ দিক থাকে, কারোর নেগেটিভে যায়, কারোর পজিটিভে যায়, কিন্তু সেটা জেনে মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ আমাদের শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে সেই রায়কে, এবং তারা যা বলছেন তাকে। 16 ক্যান্ডিডেটদের বলবো তাদের যে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা যদি হয়ও নতুন প্যানেল ক্যান্সেল হবে না, এবং আশার আলো তো অবশ্যই দেখা যাচ্ছে 16 ক্যান্ডিডেটসদের জন্য যে তারা সসম্মানে আবার যোগ্য যারা টাকা দিয়ে চাকরি পাননি, তারা আবার পুরনো জায়গায় ফিরে যাবার ক্ষীণ আশার আলো আবার দেখা যাচ্ছে। তবে এই বিষয়ে সরকারের অবস্থান বা তার যে অ্যাপ্রোচ,
সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু সরকার কোনো কিছু বলেননি, যদিও আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু আগে বলেছিলেন যে এদেরকে যোগ্যদের ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি লড়বেন, এবং হয়তো ভেতরে ভেতরে কোনো কাজ চলছে যোগ্য অযোগ্য আলাদা করা বা অন্য অনেক আইনি প্রসিডিওর রয়েছে, সেগুলো তো হঠাৎ করে একদিনে সম্ভব নয়, সেগুলো হয়তো হয়ে যেতেও পারে। যদি হয় তাহলে সত্যি সত্যি খুশি হব। যোগ্য মানুষ তার যোগ্যতার সাথে তার যোগ্য জায়গায় ফিরে যাচ্ছেন, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু এটুকু বলবো, ফ্রেশারদের ভাবনার কিছু নেই, তার জন্য প্যানেলে সামান্য জটিলতা সৃষ্টি হলেও প্যানেল শেষ পর্যন্ত থাকবেই এবং এর কোনো অন্যথা হবে না, প্যানেল ক্যান্সেল হবে না। তাই ইন্টারভিউয়ের জন্য মন দিন এবং আপার প্রাইমারির জন্য পড়াশোনা জোর কদমে শুরু করুন। আর এতটুকুও বসে থাকা নয়, প্রত্যেক দিন আপার প্রাইমারির ভিডিও আসবে এবং নির্দিষ্ট টাইমে আসবে, ঠিক আছে? আমি সমস্তটা বলে দেবো এবং বাকি ক্লাসও যেভাবে চলছিল সেভাবে চলবে। তোমাদের যদি কোনো তোমাদের যা রিকোয়ারমেন্ট রয়েছে আর কি, SLST 2 বা আপার প্রাইমারিরও যা দরকার আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেগুলো নোট ডাউন করছি আমি, এবং সব থেকে যেগুলো বেশি রিকোয়ারমেন্ট সেগুলোই আমি মানে সবার আগে নিয়ে আসার চেষ্টা করবো। প্রচুর ভিডিওস রেডিও রয়েছে, সেগুলোও তো আসছেই, কালকে থেকেই পাচ্ছ, ঠিক আছে? ভালো থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ শৌকত স্টাডি চ্যানেলে প্রচুর স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছে। রোজ হাজির হয়েওছি, হাজির হতেও চলেছি, এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো এইভাবে ইউটিউবে আমার মনে হয় খুব একটা পাবে না। প্রচুর মানুষ যখন বলেন যে স্যার আমি পেড টিচারের থেকেও আপনার থেকে বেশি, আপনার ক্লাসের থেকে বেশি স্টাডি মেটেরিয়ালস পাচ্ছি, তখন সত্যি খুব ভালো লাগে। এবং আপার প্রাইমারিতে সেই ধরনের ক্লাসই আসছে, প্রত্যেকটা জিনিসের আলোচনা এবং তার থেকে যত রকমের প্রশ্ন হয় সমস্ত কিছু এক জায়গায় করে দেবো, সমস্ত সাবজেক্টে, ঠিক আছে? ভালো থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে এসে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।